প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ জিসিপি। আজকে আমরা আরেকটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকে আমরা পড়ব কৃত্রিম অঙ্গজ জনন। কৃত্রিম অঙ্গজ জননকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, শাখা কলম বা কাটিং। নাম্বার 2, জোড় কলম বা গ্রাফটিং। নাম্বার 3, অণু বিস্তরণ বা মাইক্রো প্রপাগেশন। এবার তাহলে আমরা শুরু করছি শাখা কলম। শাখা কলম কাকে বলে? এটি একটি সহজ কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি। এক্ষেত্রে কি হয়, সাপোজ এটা একটি মাতৃ উদ্ভিদ, তার থেকে অনেক শাখা প্রশাখা বেরিয়েছে। এই শাখা প্রশাখা যে কোনো একটা শাখা আমাদেরকে নির্বাচন করে নিতে হবে। এটা যে কোনো জায়গায় কেটে নিয়ে মোটামুটি 20 থেকে 30 সেন্টিমিটার যেন দৈর্ঘ্য হয়, এবং এই শাখাটি সরাসরি মাটিতে পুঁতে দিলে এবং এই মাটির মধ্যে মাটিটা যেন আর্দ্র হয়, ভেজা থাকে। এর ফলে এই মাটির যে কর্তৃত্ব অংশ যেটা মাটির নিচে থাকে সেখান থেকে মূল তৈরি হয়, এবং মাটির বায়বীয় অংশ থেকে কাক্ষিক মুকুল তৈরি হয়, এবং ধীরে ধীরে সেটা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। তাহলে এটা হলো একটা শাখা কলম। কোন কোন উদ্ভিদে আমরা এই শাখা কলম করতে পারি? গোলাপ গাছে করতে পারি, জাম গাছে করতে পারি, লেবু ইত্যাদি গাছে করতে পারি, আম গাছেও করা যেতে পারে। দ্বিতীয় পদ্ধতি হলো জোড় কলম বা গ্রাফটিং। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো পাশাপাশি দুটো গাছ রাখা হলো। এই গাছটি আমি টবে মাতৃ উদ্ভিদের কাছাকাছি নিয়ে আসলাম। এটা হলো উন্নত মানের গাছ, উন্নত। আর আমার যে টবের গাছটা দেখা যাচ্ছে এটা হলো অনুন্নত মানের, অর্থাৎ এর ফল বা ফুল যাই হোক না কেন আকৃতিতে ছোট হয়, বিচিত্র স্বাদযুক্ত হবে, টক হতে পারে। আম গাছের ক্ষেত্রে ধরো এটা আমাদের দেশি আম গাছ, এই অংশটাকে বলা হয় স্টক। আর এটা যদি আমি ধরে নিলাম মালদার আম গাছ, তার সাথে করা হলো, এটাকে বলা হয় শিয়ন। তাহলে এই জায়গাটার ছাল তুলে নিয়ে আমাকে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। কিছুদিনের মধ্যে এই অংশটা যে ক্যাম্বিয়ামগুলো আছে একে অপরের সাথে জোড়া লেগে যাবে। তারপর কি করতে হবে, আমাকে এই মাতৃ উদ্ভিদের এই জায়গা থেকে কেটে দিতে হবে, এবং আমার টবে থাকা উদ্ভিদের উপরের অংশটা কেটে দিতে হবে। তাহলে আমার উন্নত মানের শিয়ন আর অনুন্নত স্টক একসাথে জোড়া লেগে যাবে। পরবর্তীতে এই গাছটিকে মাটিতে স্থানান্তরিত করতে হবে, এবং এখান থেকে বছর দুয়েক পরে যে ফল হবে সেটা মাতৃ উদ্ভিদের মতো উন্নত মানের ফল হবে, অর্থাৎ মিষ্টি স্বাদযুক্ত ফল হবে। ব্যাপারটা আরেকটু এরকম বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ধরো এটা মাতৃ উদ্ভিদ, এটাকে বলবো আমরা স্টক। তাহলে এই গাছের উপরে একটা বহিরাগত উদ্ভিদ উন্নত মানের একই প্রজাতির এই উদ্ভিদটাকে আমরা স্থাপিত করলাম। তাহলে এটা হবে শিয়ন। তাহলে স্টক এবং শিয়ন কি পরীক্ষাতে আছে।
এই পদ্ধতিটাই হলো জোড় কলম পদ্ধতি। এই জোড় কলম আবার দু রকমের হয়। একটা হলো শিয়ন গ্রাফটিং। তার মানে এখানে যে ছবিটা তোমাদেরকে এঁকে দেখানো হলো, পাশাপাশি দুটি গাছের মধ্যে জোড়া লাগিয়ে যে গাছ যে গ্রাফটিং করা হলো সেটা হলো শিয়ন গ্রাফটিং। আর আরেকটা আছে বাড গ্রাফটিং। সেক্ষেত্রে কি করা হয়, তোমার কাণ্ডের উপরে একটা টি আকৃতির গর্ত করে নেওয়া হয় এবং এখানে উন্নত মানের যে বাড আছে সেটা জোড়া লাগিয়ে দেওয়া হয়, মুকুলটা, এবং বেঁধে দেওয়া হয়। এখানে অক্সিন হরমোন দেওয়া হয়, অক্সিন তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার জন্য। এটিকে বলা হয় বাড গ্রাফটিং। আমরা জানি মাইক্রো প্রপাগেশন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। 3 নাম্বার যে অঙ্গজ জনন, কৃত্রিম অঙ্গজ জনন, তার সেটি হলো মাইক্রো প্রপাগেশন। মাইক্রো কথার অর্থ হলো ক্ষুদ্র। তার মানে উদ্ভিদের এখানে যে কোনো একটা ক্ষুদ্র অংশ নিয়ে টিস্যু কালচারের মাধ্যমে ল্যাবরেটরিতে করা হয় মূলত এই মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটা সম্পন্ন করা হয়। এক্ষেত্রে কি করা হয়, আমরা টেস্ট টিউব দেখেছি। টেস্ট টিউবের মধ্যে অ্যালগি বা শৈবাল থেকে প্রাপ্ত একটা পুষ্টি মাধ্যম, তার নাম আগার নেওয়া হয় এবং তার সাথে অক্সিন, হরমোন, সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করে এই আগার মাধ্যম, পুষ্টিযুক্ত মাধ্যমটা তৈরি করা হয়। এবার যে গাছের আমরা অনুবিস্তরণ করব সেই গাছটাকে নির্বাচিত করা হয় এবং তার কলা, কোষ, মুকুল ইত্যাদি যে কোনো অংশ, একটা ক্ষুদ্র অংশ সেই পুষ্টি মাধ্যমে রাখা হয়। কিছুদিনের মধ্যে এখান থেকে কি তৈরি হবে, এই পুষ্টি মাধ্যমে থেকে অসংখ্য ক্যালাস তৈরি হবে। এগুলোকে কি বলা হয়, ক্যালাস। পরবর্তীতে ক্যালাস থেকে তৈরি হবে, আবার একে তোমাদের দেখাচ্ছি, ছোট্ট যেমন করে বীজ অঙ্কুরিত হয়, উপরের দিকে যে বের হয় ভ্রূণ মুকুলের মতো, এটাকে বলা হয় এমব্রয়েড। কি বলা হয়, এমব্রয়েড তৈরি হয়। এবার এই এমব্রয়েড থেকে পরবর্তী পর্যায়ে তৈরি হবে প্ল্যান্টলেটস। অসংখ্য প্ল্যান্টলেটস তৈরি হতে পারে। মানে প্ল্যান্টলেটস মানে ছোট ছোট চারা উদ্ভিদই তুমি মনে করতে পারো, এবং তাদের সুন্দর মূল থাকে। এগার মাধ্যমে এই মূলগুলো তুমি স্পষ্ট দেখতে পাবে। এই প্ল্যান্টলেটসগুলিকেই পরবর্তীতে টবের মধ্যে স্থানান্তরিত করা হয়। এখানে জৈব সার যুক্ত মাটি নেওয়া হয় এবং সেখানে এই চারা গাছটি রোপণ করে দেওয়া হয়। এভাবে অসংখ্য চারা গাছের সৃষ্টি করা হয়। তাহলে সংক্ষেপে আমরা একবার মাইক্রো প্রপাগেশনের ধাপগুলো জেনে নিই। প্রথমে কি করতে হবে, নাম্বার 1, নির্বাচিত জনিত্রী উদ্ভিদটাকে আমাদের বেছে নিতে হবে কোন গাছের উপরে আমরা মাইক্রো প্রপাগেশন করব। সেটা নিম গাছ হতে পারে, যে কোনো বিলুপ্তপ্রায় প্রজাতির যে গাছ
সেগুলোকে টিকিয়ে রাখার জন্য মূলত মাইক্রো প্রপাগেশন করা হয়। অথবা যে সকল উদ্ভিদের বীজ সহজে অঙ্কুরিত হয় না তাদেরকে টিকিয়ে রাখার জন্য বা তাদের বংশবৃদ্ধি করার জন্য মাইক্রো প্রপাগেশন করা হয়। নাম্বার 2, এক্সপ্ল্যান্ট, মানে যে কলা, কোষ বা মুকুল নেওয়া হয় তাদেরকে বলা হয় এক্সপ্ল্যান্ট। নির্বাচিত জনিত্র উদ্ভিদ থেকে সেটা সংগ্রহ করা হয়। তারপর টেস্ট টিউবে যেটা আমরা দেখেছিলাম, পোষণ মাধ্যম সৃষ্টি করা হয়, একটা পুষ্টিযুক্ত মাধ্যম, সেখানে এক্সপ্ল্যান্ট রেখে দেওয়া হয়, অর্থাৎ এক্সপ্ল্যান্ট পালন করা হয়, সেখান থেকে তৈরি হয় ক্যালাস। তারপরের ধাপে ক্যালাস থেকে অ্যামব্রয়েড এবং লাস্ট ধাপে হলো প্ল্যান্টলেস, এবং প্ল্যান্টলেস থেকে আমরা বলতে পারি কি তৈরি হয়, চারা গাছ। তাহলে এই হলো মাইক্রো প্রপাগেশনের সম্পূর্ণ ধাপ। এবারে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং মাইক্রো প্রপাগেশন কেন করা হয়, এই যে বলছি যে সকল উদ্ভিদের বীজ থেকে সহজে চারা গাছ তৈরি করা সম্ভব নয় তাদের ক্ষেত্রে মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে বংশবৃদ্ধি করা হয়। মূল্যবান কাঠের সংখ্যা দ্রুত বৃদ্ধি করার জন্য মাইক্রো প্রপাগেশন করা হয়। রোগমুক্ত উদ্ভিদ তৈরি করার জন্য ভাইরাস ফ্রি, কারণ টোটালটাই পরীক্ষাগারে করা হয়, সেখানে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু ইত্যাদি স্টেরিলাইজেশন পদ্ধতিতে বিনষ্ট করা হয়, তারপরে এই মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটা করা হয়। লুপ্তপ্রায় উদ্ভিদকে সহজে সংরক্ষণ করা যায় এই মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে। চারা গাছ তৈরিতে কম সময় লাগে এবং উৎপন্ন চারাতে জিনগত বৈশিষ্ট্যের ভিন্নতা থাকে না, অর্থাৎ বংশ পরম্পরায় খাঁটি বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ তৈরি করা সম্ভব হয় এবং অল্প সময়ে স্বল্প জায়গায় অসংখ্য চারা তৈরি করা সম্ভব। বুঝতে পেরেছি? তাহলে এই হলো আমাদের আজকের আলোচনা কৃত্রিম অঙ্গজননের উপরে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং একটা লাইক করে দিও, তাহলে আমি আরও মোটিভেট হব নতুন নতুন ভিডিও বানাতে। ততক্ষণ তোমরা ভালো থাকো। টাটা, বাই বাই।